শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন যেভাবে আমরা প্রত্যেকবার পালন করি, যে ঘুম থেকে উঠে সবার আগে মহান মনীষীর গলায় মাল্যদান করে আমাদের 6ই জুলাই আমাদের সূচনা হয়। তারপর বিভিন্ন কার্যক্রম মণ্ডল অনুসারে হয়। এই বিভিন্ন কার্যক্রম বলতে কেউ রক্তদান শিবির করে থাকেন, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জির উপর আলোচনা সভা করে থাকেন, কেউ বৃক্ষরোপণ, বৃক্ষদান, বস্ত্রদান, ফলদান, হসপিটালে রোগীদের মধ্যে পুস্তক বিতরণ, বিভিন্ন সেবামূলক কর্মসূচি করে থাকেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তিনি দুস্থ দরিদ্র ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করেছিলেন। মায়েদের মহিলাদের কথা চিন্তা করে কলকাতার বেথুন কলেজ, ব্যাবন কলেজ, লেডি ব্যাবন কলেজ মহিলাদের জন্য কলেজ তৈরি করেছিলেন। তো তার ফলে মায়েদের জন্য, মহিলাদের জন্য, রোগীদের জন্য, ছাত্রদের জন্য বিভিন্ন কর্মসূচি সেদিন থাকে। তো যেখানে যে মণ্ডল যেমন যেমন তাদের দ্বারা সম্ভব হয় সেটা করে থাকে। আমরা আমাদের জেলাতে সেদিন সকাল 7টায় শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় মাল্যদান করব। মাল্যদান করে এসে আমাদের বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তার পূর্ণ জন্মতিথি বিভিন্নভাবে পালিত হবে। আমাদের জেলার কার্যকর্তারা প্রত্যেকটা ওয়ার্ডে এক একজন সেখানে যাবে, সেখানে অংশ নেবেন। আর সন্ধ্যায় আমরা এখানে মিলিত হব সেই পূর্ণ জন্মতিথিতে তার বিষয়ে স্মৃতিচারণা করবার জন্য। আর দিনের বেলায় বেলা 10টায় রেজিনগরে সংখ্যালঘু মোর্চা তারা তাদের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করছে। সেখানে রক্তদান শিবির হবে শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা যোজনায় 1 কোটির ওপরে মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা অলরেডি পেয়েছে, আর অনেক মানুষ পাননি। সেই জন্য গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমস্ত বিডিও সাহেবদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অন্নপূর্ণা যোজনার যে সমস্ত ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন হবে। তার ফলে যারা রিজেক্টেড হয়েছেন তাদের এই মুহূর্তেই অতটা হোপলেস হওয়ার কিছু নেই, কারণ সরেজমিনে সেটা দেখবার জন্য বিডিও অফিস থেকে ইন্সপেকশন টিম যাবে। সেখানে গিয়ে যদি দেখা যায় তিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার উপযুক্ত, তাহলে তারা পাবেন। এটা সরকারিভাবে গতকালকে সিদ্ধান্ত হয়েছে, আর আমরাও দলীয়ভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। দ্বিতীয়ত, যারা অন্নপূর্ণা যোজনায় কোনো কারণবশত ফর্ম ফিল আপ করতে পারেননি তাদেরও চিন্তার কিছু নাই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে যারা করতে পারেনি কালকে করবেন, বা অন্য কোনো সময় তারা করবেন। যেভাবে যখনই করুন না কেন, তখন তাদেরও ভেরিফিকেশনের মাধ্যমে তারা যদি উপযুক্ত হন, ভবিষ্যতে যারা করেননি, ভবিষ্যতে যারা করবেন তারাও পাবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সরকার এসেছে পর্যন্ত মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ করেছে। রোগীর অসুখ যখন বাড়াবাড়ি হয় তখন অনেক সময় ওষুধ পড়া ডোজের হয়। যারা দীর্ঘদিন রাস্তার ধারে বসে ব্যবসা করছিল, স্বভাবতই সেই ব্যবসাকে কেন্দ্র করে তাদের একটা আশ্রয় ভরসার জায়গায় হয়ে উঠেছিল। ঠিক পাশাপাশি তাদের জন্য, অতিরিক্ত টোটো চালকদের জন্য, এমনি সাধারণ মানুষ যারা আমরা পথে চলি তাদেরও অসুবিধা হচ্ছে। সবার অসুবিধা চিন্তা করে রাস্তার দুপাশে পথ পরিষ্কার করবার কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি ইতিমধ্যে শুরু করেছে, এবং এই কারণে যাদের অসুবিধা হচ্ছে তাদের বিষয়ে প্রস্তাব আমরা রাজ্য সরকারের কাছে রেখেছি, এবং রাজ্য সরকার সেটা নিয়েও চিন্তা ভাবনা করছে। ভবিষ্যতে তাদের বিষয়ে যে ঘোষণা আসবে সেটা আপনাদের মাধ্যমে আমরা পরে আবার জানাবো। নিশ্চয়ই তাদের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। যে বহু মানুষ অনেক কথা বলেছিলেন,
তার মধ্যে আমাদের কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি প্রথম থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা মানুষকে বলার চেষ্টা করছিলেন, যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ নাকি টায়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই কথাটা বলেননি যে যাতে যোগ্য লোকেদের কাছেই যোজনা পৌঁছায়, তার জন্য সংক্ষেপে কি ব্যবস্থা হতে পারে। তার কারণ কি, যখন দেখা গিয়েছে লক্ষ লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে এবং সেটা সরকারিভাবে প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে, তারপর সেই তালিকাকে শুদ্ধ করবার জন্য, ভবিষ্যতে ত্রুটিমুক্ত করবার জন্য সরকারিভাবে বেশ কিছু তথ্য তাদের কাছে চাওয়া হয়েছে, যার ফলে হয়তো ফর্মটা একটু দীর্ঘ হয়েছে। কিন্তু সেটার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর কোনো রকমের সুযোগ যাতে যারা যোগ্য নয় তারা যাতে নিতে না পারে। সেই কারণে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে, কিন্তু সেখানে এমন কোনো তথ্য চাওয়া হয়নি যেটা তার কাছে নেই। শুধুমাত্র তথ্যগুলো চাওয়া হয়েছে যাতে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না ঘটে। আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডার রাকিবুল শুধু নয়, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে সবচেয়ে বেশি দুর্নীতি এখানে হয়েছে। আপনারাও ইতিপূর্বে এটাও দেখেছেন যে শিল্পী ভাতার নামে 13,000 শিল্পী মুর্শিদাবাদ জেলা থেকে ভাতা নেন। তার মধ্যে প্রায় 7,000 শিল্পী যারা শিল্পীই নন, তৃণমূলের কর্মী, তারা ভাতা নিয়ে চলছিলেন এবং নির্বাচনের প্রাক্কালে তাদের ভাতা বন্ধ হয়েছে ভয়ে, যাতে তারাও ধরা না পড়ে, তাদেরটা সাসপেন্ডেড হয়েছে। তার ফলে বর্তমান সরকার অনেক বেশি সচেতন, অনেক বেশি চিন্তা করে তারা পদক্ষেপ করছেন। সেই কারণে ফর্মে তথ্য দিতে হয়তো একটু দীর্ঘ হলেও যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এটা হয়েছে। দ্বিতীয়ত, অনেকে বলেছিলেন মুসলমান এলাকাতে গিয়ে যে মুসলমানরা পাবে না বিজেপি এলে, কিন্তু আজকে অভিযোগ কি আমাদের বিরুদ্ধে জানেন? যে আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হিন্দুরা পায়নি, মুসলমানরা পেয়েছে। এইটা একদিকে আমাদের ভালো এবং মন্দ দুটোই। ভালো হচ্ছে এটা আমাদেরকে বলেছিল মুসলমানরা পাবে না, কিন্তু আজকে অত্যন্ত খুশির বিষয় যে ভাতা প্রদানের ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখা হয়নি, সবাই পেয়েছে। কিন্তু স্যাংশন করার সময় কোনো কারণবশত যিনি যোগ্য এরকম অনেকে পাননি, সেই জন্য সরকার ভাবনা চিন্তা করে আবার স্থির করেছে বাড়ি বাড়ি তদন্ত হয়ে যারা এলিজিবল তারা পাবেন। তার ফলে এটা প্রমাণিত হয়েছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখা হয়নি। ঠিক একইভাবে যুব ভরসা কার্ড যখন মিলবে তখনও হিন্দু মুসলমান দেখা হবে না। যারা চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছে, ফর্ম ফিল আপ করবার জন্য পয়সা নেই, কম্পিটিটিভ এক্সামে বসবার জন্য বেকার ছেলে পয়সা নেই, দাড়ি কাটবে, চা খাবে বন্ধুদের সঙ্গে, বাবার মার কাছে হাত পেতে পয়সা নিতে হবে, তাদের এই হীনমন্যতা, তাদের এই সংকোচ দূর করবার জন্য সরকার যতদিন না চাকরি পাবে ততদিন সরকার গ্র্যাজুয়েট হলে 3,000 টাকা, নন গ্র্যাজুয়েট হলে 2,000 টাকা করে দেবে। এটাতেও হিন্দু মুসলমান দেখা হবে না। আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যে অনেকে ফর্ম ফিল আপ করেছেন, তারা পাবেন। আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার পর হিন্দু মুসলমান সবার মুখেই হাসি ফুটবে, আর যত হাসি ফুটবে তত বাসিও ফুটতে থাকবে। এই কারণে আমরা আপনাদেরকে আজকে ডেকেছি যে সরকার যে প্রকল্পগুলো ইতিমধ্যে ঘোষণা করেছেন তাই নিয়ে বিরোধীরা বিভিন্ন কথা বলছিল, সেই জন্য এই কথাগুলো আপনাদেরকে বলার দরকার ছিল। আর আরেকটি বিষয়, আপনারা সবাই জানেন যেখানে এখানকার যে বাঁশিওয়ালা, তিনি কদিন থেকে যেভাবে তার বাঁশি ফুঁকছিলেন এবং তার প্রেক্ষিতে আমাদের জেলাতে যে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছিল, তাতে করে বিধানসভাতে আলোচনা উঠে গেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় দাঁড়িয়ে যা যা বলেছেন সেটা আপনারা সবাই শুনেছেন, আমি তার পুনরুক্তি করছি না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেদিনই বিধানসভায় ঘোষণা করেছিলেন যে তিনি সামনের সপ্তাহে মুর্শিদাবাদে আসবেন। তিনি আমাকে, আমার দলকে মেসেজ করেছেন আগামী 10 তারিখ তিনি মুর্শিদাবাদে আসছেন।
আগামী 10 তারিখ মুর্শিদাবাদে এসে সংগঠনের যারা কার্যকর্তা আছে তাদের সঙ্গে একটা বৈঠক তিনি করবেন এবং প্রশাসনিক কার্যকর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন এবং সাংগঠনিক প্রশাসনিক বৈঠক শেষে তিনি একটি সভা করবেন, যে সভাস্থল হবে রেজিনগর। রেজিনগর এক্স্যাক্ট কোন পয়েন্ট আমি এখনই আপনাদেরকে বলতে পারছি না, কারণ আমি কার্যকর্তাদের আজকে ডেকেছি রাত্রে মেসেজ পেয়ে। আমি আমার সংগঠনের যারা কার্যকর্তা আছে তাদের সাথে কথাবার্তা বলে তার সময় বিকেল 4টে, সময় বিকেল 4টে। আর কোথায় হবে রেজিনগরে, এটা বলে দিচ্ছি রেজিনগরেই হচ্ছে, কিন্তু রেজিনগরে ঠিক কোন জায়গাটা সেটা আমি কার্যকর্তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। এই ভালো সংবাদটা আপনাদেরকে দেওয়ার ছিল। সম্ভবত শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের জেলায় প্রথমবার আসছেন, আর সেটা আপনাদের বা বাকি সবার জানানোর বিষয় ছিল, এটা আমি আপনাদের সামনে জানালাম।